আগস্ট থেকে 81 সাল পর্যন্ত কোনো পত্রিকায় বঙ্গবন্ধু শব্দটা নেই। এই যে 20টা 22টা অভ্যুত্থানের কথা বলা হয়, আমি এখনো সেই অভ্যুত্থানে নিহত পরিবারগুলোর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়। তাদের কষ্ট কি এটা আমি বুঝাতে পারবো না। যে ছেলেটি আতাউর আমার কাছে আসলেন কিছুদিন আগে, 42 বছর পর, আমি আমার এই গবেষণার ফাইল বের করে যখন বললাম যে আপনার বাবাকে 27 নভেম্বর কুমিল্লা কারাগারে ফাঁসি দেওয়া হয়েছে, সে টুক করে পড়ে গেল। এই প্রথম সে জানলো তার বাবার মৃত্যুবার্ষিকী কবে। এই ইতিহাস তো একজনের না, প্রতি রাতে ঢাকা শহরে কারফিউ থাকতো। আপনি একটা দৃশ্যপট কল্পনা করেন তো, সারা রাত কারফিউ হচ্ছে আর জেলখানাগুলোতে একের পর এক ফাঁসি হচ্ছে। ফাঁসিগুলো দিয়ে আপনার কমপ্লিট করা যাচ্ছে না, মানে এত ফাঁসির তালিকা শেষ করা যাচ্ছে না। কি করলো? কুমিল্লা জেলখানায় পাঠিয়ে দিল। কারণ ঢাকা জেলখানায় একসঙ্গে আপনি কত ফাঁসি দিবেন? 30 মিনিট সময় লাগে একজনকে ফাঁসি দিতে। 30 মিনিট যদি সময় লাগে, রাত 12টা থেকে 4টা পর্যন্ত আপনি কয়জনকে ফাঁসি দিতে পারেন? 4 জন, 8 জনকে ডাবল ফাঁসি দেওয়া শুরু। আপনি যখন ফাঁসি দিয়ে দেখলেন যে 30 মিনিট ফাঁসি দিতে গেলে ওই সারা বছর লেগে যাবে কয়েকশো মানুষকে ফাঁসি দিতে, রক কেটে দেওয়া হতো জন্য দ্রুত তার মৃত্যুটা নিশ্চিত হয়, আরেকজনকে ফাঁসির মঞ্চে উঠানো যেত। এভাবে ঢাকায় প্রতি রাতে যখন 8 জন দিয়ে কমপ্লিট করা যাচ্ছে না, কুমিল্লা জেলখানায় পাঠানো হলো। ওখানে আমি জল্লাদের সঙ্গেও কথা বললাম, সে বলল আমি 92 জনকে ফাঁসি দিয়েছি। বগুড়া কারাগারে ফাঁসি দাও, রাজশাহী কারাগারে পাঠানো। এইভাবে সারা দেশের বিভিন্ন কেন্দ্রীয় কারাগারে পাঠানো তো শুধুমাত্র দ্রুত ফাঁসি দিয়ে মুক্তিযোদ্ধা অফিসারদেরকে যেন দমন করা যায়। এখন পর্যন্ত যদি ফাঁসির ইতিহাস জানেন, বাংলাদেশের কারাগারগুলোতে 480-90 জন, এর মধ্যে 280 জনই আপনার জিয়াউর রহমান ওই সময় এই সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে ফাঁসি দিয়েছিলেন এবং তাদের সকলেই মুক্তিযোদ্ধা। এবং যেটা তারানাপা বললেন 1 মিনিটে একজনের ফাঁসি, আমি ট্রাইব্যুনালের বিচারকদের সঙ্গে কথা বলেছি। 18টা ট্রাইব্যুনাল ছিল, ট্রাইব্যুনালের বিচারকরা বলেছেন ফাঁসির অর্ডারটা জেনারেল জিয়া সিগনেচার করে পাঠিয়ে দিয়েছেন, সো আমাকে এটা বলে যেতে হবে, আর কোনো উপায় নেই। এটাই ছিল ইতিহাস। শুধু তাই না, তাড়াতাড়ি ফাঁসি দেওয়ার জন্য একই নামে 2 জন ব্যক্তি, একজনের হয়তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, একজনের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, নাম ডেকে ডেকে ওই যাবজ্জীবন কারাদণ্ডের এক আসামিকে নিয়েও ফাঁসি দেওয়া হয়েছে। সে চিৎকার করে কান্না করেছে যে আমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নই, শোনার সময় নেই। এই অন্ধকার দিকগুলো এখন আমরা জানি না। এবং 1টা 2টা না, আমি বললাম শত শত। বিএনপিরই মন্ত্রী ছিলেন জেনারেল শওকত, উনি আমাকে ইন্টারভিউ দিয়ে বলে গিয়েছেন 1130 জনকে আমরা এইভাবে ফাঁসি বা হত্যা করেছি। উনি স্বীকার করেছেন আমাকে ইন্টারভিউ দিয়ে যে আমার অর্ডারই ছিল শুট টু কিল। গণমাধ্যমে 75 থেকে 80 পর্যন্ত কোনো সংবাদপত্রে বঙ্গবন্ধুর নাম নেই। আমি এই 83 সালে ঢাকা শহরে আমি খুনিদের মিছিল দেখেছি। খালেদা জিয়ার আমলেও আপনার এই 96-এ, সেটা আমি নিজেও প্রত্যক্ষদর্শী। কর্নেল রশিদ বিরোধী দলীয় নেতার আসনে বসা, যদিও এটা ইতিহাসের একটু বিকৃত যে তাকে বিরোধী দলীয় নেতা করা হয়েছিল, আসলে বিরোধী দলীয় নেতা ঘোষণা প্রজ্ঞাপন জারি হয়নি, উনি নিজে গিয়ে বসে পড়েছিলেন সেই আসনের মধ্যে। আমরা সংসদ লবি থেকে তখন বলেছিলাম এটা তো ঠিক হচ্ছে না, তখন তাকে ডেকে ওখান থেকে সরানো হয়েছিল। আমি এই জায়গায় একটা দার্শনিক চিন্তাবিদ ফ্রেডরিক হেগেলের একটা কথা বলি। হেগেল বিশিষ্ট, উনি রাষ্ট্র চিন্তা করতেন, হ্যাঁ, উনি মার্কসিস্ট চিন্তা, উনি রাষ্ট্র নিয়ে একটা কথা বলতেন, রাষ্ট্রটা এমনি হয় না, এটা ঈশ্বর দেয়। আর যে ব্যক্তি একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে তার অবদান প্রায় ঐশ্বরিক। বঙ্গবন্ধু হলেন সেই পর্যায়ের একজন মানুষ, তাকে মূল্যায়ন বাঙালি এখনও করতে শিখেনি। তো এই বঙ্গবন্ধুকে মূল্যায়ন করতে হলে তাকে আরও বেশি বেশি পড়তে হবে। আমার জানা মতে জেনারেল এরশাদ ক্ষমতায় আসার পর, আমি জেনারেল এরশাদের যে উপদেষ্টা ছিলেন ওই সময়ের যে এয়ারফোর্সের চিফ ছিলেন এই এজি মাহমুদ, আমি ওনার কাছে যখন যাই উনি বলেছিলেন জেনারেল এরশাদের আদেশে আমরা সমস্ত তথ্য প্রমাণ পুড়িয়ে ফেলেছি। এটা একটা অর্ডার ছিল, 83-তে সমস্ত তথ্য প্রমাণ সেনাবাহিনীর ভিতর থেকে পুড়িয়ে ফেলা হয়েছে। তো
একটি বই বের হয়েছিল, যে বইতে আবার একটা পৃষ্ঠায় ছিল, এটা আর এটা সশস্ত্র বাহিনীর বই, বিমান বাহিনী দিবসে বের করা বইটা, এত বড় বই। ওই বইয়ের মধ্যে উল্লেখ ছিল কতজনকে বিমান বাহিনী হারিয়েছে। 581 জনের কথা বিমান বাহিনী বলেছে, আমরা 581 জনকে হারিয়েছি। ওই বই সব পুড়িয়ে ফেলেছে। আমার লাগ ভালো, আমি তার লাইব্রেরিতে সেই বইটা পেয়ে আমি চুরি করে নিয়ে এসেছিলাম। সে বইটা একমাত্র দলিল এখন। যাই হোক, এটা একটা। আরেকটা যেটা বলছেন ফারাদ, যে ওই সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সশস্ত্র বাহিনীতে, মূল উদ্দেশ্যটাই ছিল মুক্তিযোদ্ধাদের দমন করা, আর কিচ্ছু না। আপনি যদি দেখেন ওই 1130 জনের হিস্ট্রি নেন, এর 90% উপরেই মুক্তিযোদ্ধা ছিল। সেনাবাহিনী থেকে যদি মুক্তিযোদ্ধাদেরকে সরানো যায় বা সেনাবাহিনীর ভিতরে মুক্তিযোদ্ধা বিরোধী অবস্থানটা নেওয়া যায়, রাজনীতিতে তো উনি নিয়েছেন। উনি শাহ আজিজকে প্রধানমন্ত্রী করা থেকে শুরু করে, ওই যে রাজাকার মান্নানকে মন্ত্রী করা থেকে শুরু করে, সরকারের ভিতরে যারা যারা নিয়েছেন সবই তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটাকে রাজনৈতিকভাবে এস্টাবলিশ করলেন। পাশাপাশি সেনাবাহিনীর ভিতরেও যদি আপনার মুক্তিযুদ্ধ বিরোধী এটা বড় সার্কেল তৈরি করতে পারেন, তাহলে ওনার পথটা আরও পরিষ্কার হয়। সেই চিন্তা থেকে উনি একের পর এক আপনার সেনাবাহিনী থেকে মুক্তিযোদ্ধা নিধন শুরু করলেন। এই মুক্তিযোদ্ধা এবং অমুক্তিযোদ্ধার দ্বন্দ্ব সেনাবাহিনীতে কিন্তু জেনারেল জিয়াই করেছেন, তার সঙ্গে সায় দিয়ে গিয়েছিলেন জেনারেল এরশাদ। তো এই চক্রগুলো মিলে আপনার যাদেরকে আপনার হত্যা করতে পেরেছে সব সোলজার আর অফিসারদেরকে আপনার কোণঠাসা করে রেখেছে। আপনি দেখবেন যে ওই সময় যারা বড় বড় দায়িত্বে ছিল সব আপনার এই কিছু কিছু মুক্তিযোদ্ধা, যেমন কর্নেল ফারুককে মুক্তিযোদ্ধা বলা হয়। নভেম্বর মাসে উনি পাকিস্তানতে এসে ডিসেম্বর মাসে বাংলাদেশে ঢুকেছেন। বঙ্গবন্ধু বলেছেন উনি যেহেতু এসেছেন ওনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে দেওয়া হোক। এইরকম মুক্তিযোদ্ধাও কিন্তু আমাদের সেনাবাহিনীতে অনেক ছিল, যাদেরকে জেনারেল জিয়া আপনার উপরে নিয়ে এসেছেন। আপনি দেখেন আরেক যে ওই যে বাংলাদেশের বিরোধিতা করে জার্মানিতে অবস্থান করছিলেন, চলে গিয়েছিলেন বাংলাদেশ ছেড়ে, যে আপনার তাওয়াফ সাহেব, তাকে ধরে এনে বিমান বাহিনীর প্রধান বানিয়ে দিলেন, মানে জার্মানি থেকে ধরে। হ্যাঁ, তো জিয়ার বিরুদ্ধে তো একই অভিযোগ ছিল আপনার, জিয়াকেও আপনার এই জেনারেল ওসমানী শোকজ করে তাকেও কিন্তু আপনার ওই সেক্টর কমান্ডার থেকে সরিয়ে দিয়েছিলেন। এই ইতিহাসগুলো এই কারণে আমি বলি যে এই প্রশ্নগুলো আসবে, এই যে এই প্রশ্নগুলোর জবাব যেন একসাথে পাওয়া যায়। ইতিহাসগুলো জানার জন্য, যেহেতু আওয়ামী লীগ সরকার এখন আছে, আমি তো জানি না এই আওয়ামী লীগ সরকার সারা জীবন ক্ষমতায় থাকে কিনা, আবার যদি কোনোদিন জেনারেল জিয়ার বা বেগম জিয়া ক্ষমতায় আসেন, আবার তো নতুন করে ইতিহাস লেখা হবে। এই কারণেই এই ডকুমেন্টেশন দরকার, যে তখন চ্যালেঞ্জ করা যেত না। আমরা যখন হানাদার বাহিনী পড়তাম আমরা তো চ্যালেঞ্জ করতে পারতাম না, আমার কাছে আরেকটা ইতিহাস ছিল না, আমরা ওই ইতিহাসটাই দেখে এসেছি। এখন যেহেতু ইতিহাসের এই অধ্যায়গুলো আমরা জানতে পারছি, তাই এটা ডকুমেন্টেশন দরকার। পরবর্তী প্রজন্ম যখন আবার যদি কোনো দিন বৈরী সরকার আসে আবার ইতিহাস চেঞ্জ করতে চায়, এই চ্যালেঞ্জটা করতে পারে যে না আমরা তো আসল কাহিনী জানি। সো এটা আমি এই ফরহাদ সরকারের সঙ্গে আছেন, আমি অনুরোধ করব এই যে একটা কমিশন গঠন করে এই বিষয়গুলো যেন